বকেদি থাকে রেকগনাইজ করার জন্য। তার এসে পড়ার কথা ছিল, ও আসতে পারেনি, এসে পড়বে যে কোনো মুহূর্তে, কিন্তু ফাংশনটা তো ঠিক টাইমলি নিয়ে যেতে হবে। তাই আমি, শ্বেতা এবং আমার দুজনের তরফে এবং আপনাদের সকলের তরফে, এডিএসডি এলওএস এর তরফে অনেক দিন বাদে আজকের এই এক্সাইটমেন্ট যাদের জন্য ক্রিয়েটেড হয়েছে। আমরা অনেকদিন টিম মিট করিনি, এবারে টিম মিট করলাম, জাস্ট এরা ব্রেক করেছে, এরা সিলভার হয়েছে। এবং আরেকটা ভালো খবর দিই, দে আর ভেরি স্ট্রং ইন বিল্ডিং দ্য বিজনেস। একবার শুধু নয়, ওরা ব্রেক করেছে মার্চে, কনজিকিউটিভলি এপ্রিলেও ব্রেক করেছে, মানে কিউ হয়েছে, এবং মেতেও হতে যাচ্ছে। তার মানে কি, দে আর গোয়িং প্ল্যাটিনাম স্ট্রেট। ভালো স্ট্রাকচার হলে, ভালো বিজনেস হলে এমনটাই হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা উই ওয়েন্ট প্ল্যাটিনাম এন্ড এভরিথিং স্ট্রেট, কোনো মাস মিস হয়। তো মিস না করাই ভালো, জীবনটাই ছোট, তো যত তাড়াতাড়ি হয়ে যাওয়া যায় ততই ভালো। তো আপনারা একটু হাততালি দিন, আমি ওদের একটু ওয়েলকাম করি। থ্যাংক ইউ দাদা। এবার দেখুন, সিলভার হলেই তো হয় না, একটা খুব প্রেস্টিজিয়াস, যেটা হয়তো মনে হতে পারে এইটুকুনি একটা পিন, কিছু কিছু জিনিস থাকে সেটা কিন্তু প্রাইসলেস, প্রাইস দিয়ে মাপা যায় না। সেটা হচ্ছে সিলভার হওয়ার পরে যে পিন, সেই পিনটা পরিয়ে রেকগনাইজ করার জন্য ডেকে নিচ্ছে, মানে এদেরকে সেই পিনটা পড়ানোর জন্য ডেকে নিচ্ছি যাদেরকে এরা তৈরি করেছে। মানে রাজা তো হওয়াই যায়, কিন্তু তার থেকে বড় গুরুত্বপূর্ণ যিনি রাজা তৈরি করেন, আমি তাদেরকে ডাকছি, তাদেরকে পিন পরিয়ে সম্মানটা জানানোর জন্য। কিভাবে ডাকবো? তাদের আপলাইন মেন্টার শুভেশ এবং মৌ চ্যাটার্জিকে ডেকে নিচ্ছি পিন করে সম্মান জানানোর পাশাপাশি। এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে পিন পড়ানোর, এবং আমাদের লাইফের একটা দারুণ মোমেন্ট। আমি এই সময়টাকে শেয়ার করবো আমাদের আপলাইন মেন্টার অসিতাবতা এবং আমাদের সবার সঙ্গে। আমরা যে বিজনেস করছি, আমাদের হার্ট লাইন, এবং যাদেরকে আমরা আপলাইন হিসেবেই অলমোস্ট দেখি, সুভাষিস দা এবং সুজাতা দিকে একবার স্টেজে রাখবো। আচ্ছা দেখুন, পরে তো এদেরকে স্পিকার হিসেবে পাবেন, কি বিশাল বড় ভাবে বিজনেস তাদের, তারা আসছেন স্টেজে, তাহলে কিরকম ভাবে আপনাদের রেকগনাইজ করা উচিত? আমি তো জোরে 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 আমি ডেকে নিচ্ছি সুভাষিস দা এবং সুজাতা দি। যখন বিয়েতে মালা বদল হয় কেমন আনন্দটা হয়, আপনারা কেমন আনন্দ ফিল করেন? ধরে নিন ঠিক সেরকমই পিন পড়ানো হচ্ছে, তার বই প্রকাশটা কেমন হওয়া উচিত? সবাইকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি তাপস এবং অনন্যাকে স্টেজে থেকে যেতে বলবো। এটা কিন্তু আনন্দের অস্ত্র, আমি ফিল করছি এগুলো আর কি। হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না ওদের দুজনেরই চোখে জল, কিন্তু এটা কিন্তু আনন্দের চোখে জল। এবং নিশ্চয়ই এই বিশ্বাসটা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে, এরা যদি এই জায়গায় যেতে পারে, আজকে এই যে ঘটনাটা ঘটলো একটু আগে স্টেজে,
এর মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেকের মধ্যে সে বিশ্বাস এবং পাওয়ার জায়গাটা তৈরি হচ্ছে। আমরাও পারি, অসিতাবতার ভাষায় ভাষায় বলি আমরাও পারি গুরু। সময় নষ্ট না করে আমি ডেকে নিচ্ছি তাদেরকে, তারা সত্যি সত্যি কি কি সিচুয়েশন ফেস করেছেন, কিভাবে বিজনেসটা বিল্ড করেছেন, কেমন ভাবে সাকসেসফুল হলেন, সেই স্টোরিটা আপনাদের সামনে একটু শেয়ার করব। আমি সময় নষ্ট না করে মাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি ওদের কাছে, তাপস এবং অনন্যা। গুড মর্নিং। জয় মহাপ্রভু জগন্নাথ দেব। জয় জগন্নাথ। সবাই এক্সাইটেড তো? সবাই এক্সাইটেড তো? আজকের এই টিম রেকগনাইজেশনের প্রোগ্রাম বাই টিম মিট প্রোগ্রামে আপনাদের সবাইকে অভিনন্দন এবং সবাইকে অভিনন্দন। এবং আজকের এই টিম রেকগনাইজেশনে যারা যারা আজকে এই উপস্থিত হয়েছেন, অনেক থেকে এসছেন বা কোথা থেকে আসুন না কেন, সবাইয়ের জন্য একটি অপেক্ষা করছি। আপনাদের প্রত্যেকের জন্য মহাপ্রভু জগন্নাথের আরেকবার স্মরণ করে নিয়ে আপনাদের প্রত্যেকে এই স্টেজে আপনারা পাচ্ছেন। তো নাম তো শুনলেনই, তাপস সামন্ত, অনন্যা সামন্ত সাকসেসফুলি বিল্ড করছি। প্রথম মহাপ্রভু জগন্নাথকে স্মরণ করি যে এই বিজনেসটা বা পৃথিবীতে এনে বা বিজনেসটা দেওয়ার জন্য। তারপরে স্মরণ করি আমার স্বর্গীয় মাতা এবং পিতা, যাদের ভ্যালু এথিক্স এর উপর দাঁড়িয়ে আমাদের জীবনকে তৈরি করে দিয়েছেন। তারপর স্মরণ করি আমার আপলাইন স্পন্সর ডাক্তার মিহির কুমার রায় এবং অরুণা রায়কে, যেটা কাকু কাকিমা বলি। তারপর আমার মেন্টার নানাদা দেন, দাদা দিদি, শুভদান মৌদি, যাদের ছাড়া কোনো কথাই হবে না। তাদের আপলাইন স্পন্সর শ্রীকান্ত ব্যানার্জি, শ্রাবণী ব্যানার্জি। তাদের আপলাইন স্পন্সর অসাধারণ মানুষ, সুজিত সুজিত গাঙ্গুলি এবং অপর্ণা গাঙ্গুলি। এবং সবার উপরেই আছেন আমাদের মহাগুরু অসিতাবদা, শ্বেতাদি, তাদের প্রণাম। আমাদের আরেক মানে মহান মানে লিডার আছেন সুজাতা দি আছেন, ইস্টার্ন ইন্ডিয়া ফার্স্ট ইডিসি। আর আমাদের সবার উপরে সবার এতে আছে সাগর পাড়ে আমাদের আপলাইন তীর্থঙ্কর এবং সুপর্ণা দত্ত, যাদের ছাড়া কোনো কথাই হবে না। তো দেখুন, আজকে বলার থেকে বড় কথা হচ্ছে যে বিজনেসটা যে প্রথম শুরু করেছিল আমার মিসেস, শুরু করেছিল অনন্যা, শুরু করেছিল, আগে তাকেই আমি মাইকটা হ্যান্ড ওভার করছি। ওভার টু অনন্যা। গুড মর্নিং সবাইকে। নাম তো শুনলেন, অনন্যা সামন্ত। ছোট মধ্যবিত্ত ফ্যামিলিতেই জন্ম। বাবা রেলে সার্ভিস করতেন, আর বাড়িতে মা, ঠাকুমা, বাবা, দাদা আর আমি, আমাদের এই কজনেরই ফ্যামিলি। তো ছোট থেকে বড় হওয়া, তারপরে অ্যাকাউন্টেন্স অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা, কম্পিউটার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা, তারপরে তাপসের সঙ্গে বিয়ে। তা বরাবরই ইচ্ছা ছিল যে কিছু না কিছু করব, কিন্তু বিয়ের পর কিন্তু সেই ইচ্ছেটা কিন্তু আমার মধ্যে কিন্তু স্ট্রং হয় আরো। কারণ আমি কারোর কাছে কোনো সময় হাত পেতে কিছু চাইতে পারতাম না। আর আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, সুতরাং তাপস একজন আননোন পার্সন, সেখানে আমি তার কাছ থেকে কি করে চাই, এই জিনিসটা আমার মধ্যে প্রথম থেকে বরাবর ছিল। সেজন্য সেই সময় টিউশনি করতাম, তারপরে ফর্ম ফাইলিং এর কাজ, কম্পিউটারে হ্যান্ডরাইটিং এর কাজ, সমস্ত কিছু করতাম, কিন্তু ইনকাম করতে কিন্তু আমি পারি। কিন্তু তারপরে যখন আমার ছেলে ছোট, বলে না যে মানে মন থেকে যদি কিছু চাওয়া যায় ভগবান কিন্তু দেন। সত্যিই মন থেকে চাইছিলাম কিছু না কিছু করতে, সেই জন্য বোধহয় পেয়েছি। সেই সময় আমার টিউশনের অসুস্থতার মাধ্যম দিয়ে কিন্তু আমার বিজনেসটাকে পাওয়া। এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা কথাই বলেছিলাম যে ডাক্তারবাবু, ওষুধ ছাড়া যদি কিছু থাকে আপনি দিন, আমি আর ওষুধ খাওয়াতে চাইছি না আমার ছেলেকে। ভগবানই হয়তো সেই দিন আমার মুখ দিয়ে হয়তো এই কথাটা হয়তো বের করে দিয়েছিল, না হলে হয়তো এই বিজনেসটা আজও হয়তো আমার হাতে আসতো না, আমার দুজনের হাতে আসতো না, আমাদের দুজনের জীবনটা হয়তো পরিবর্তন করতো না। সে ডাক্তারবাবু হচ্ছে আমাদের আপলাইন স্পন্সর ডাক্তার মিহির কুমার রায় এবং অরুণা রায়, যারা আমাদেরকে চুজ করেছিলেন যে এরা এই বিজনেসটার যোগ্য বলে। তা সেই থেকে শুরু, আস্তে 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 চলছিল। এবং প্রথম যখন শুরু করার পরে আমি না একদমই কথা বলতাম না, জানেন তো, মানে একদম সিম্পল, যেমন হাউস ওয়াইফ হয় সেরকম। কেবল শুরু করেছিলাম, মনে হচ্ছে আমার ছেলে সুস্থ হয়েছিল, ওটা 2 থেকে 3 ড্রিঙ্কস, 2 থেকে 3 বার খাওয়ানোর পর থেকে না আমার ছেলের মধ্যে সেই ঠান্ডা লাগা, সর্দি লাগা, কাশির সমস্যাটা কমতে শুরু করেছিল, কারণ ওর ব্রঙ্কাল অ্যাজমা ছিল ছোট থেকে।
সেটা যখন কমতে শুরু করে আমার মধ্যে সেই ফেথ লেভেলটা চলে আসে যে না, জিনিসটা খুব ভালো। আর শুরু করেছিলাম এই কারণে যেন কোনোদিন বন্ধ না হয়, কারণ মা তো চায়নি যে কোনো সময় বন্ধ হোক। তার জন্য অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু, যে আর ৫টা ছেলে আদার্স ব্র্যান্ড হরলিক্স কমপ্লেন খাওয়াচ্ছে, সেগুলোর দাম ২০০ কি ২৫০ ৩০০, কোনো কোনোটা ৭০০ টাকাও ছিল। মানে সন্তানের ভালো কিসে হবে সেটার জন্য কিন্তু যা করার সমস্তটাই কিন্তু করে গেছি আমরা। কিন্তু তারপরে এটার দাম ছিল তখন ৯৬৯ টাকা এই ড্রিঙ্কস এর দাম। সেই জন্যই শুরু করেছিলাম যে যদি আমি শুরু করি বিজনেসটা, আমার ঘরে তো সবসময় থাকবে, তাহলে আমার ছেলের কিন্তু কোনোদিন ওটা না খেয়ে থাকবে না। তাই ভগবানের কৃপায়, জগন্নাথ দেবের কৃপায় আমার কিডড্রিঙ্কস এর আজ সেলও বেশি, আমার ছেলেও আজ কিন্তু বড় হয়ে গেছে এবং ও কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ। নিউট্রিলাইটের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক, কারণ আজ নিউট্রিলাইট না থাকলে হয়তো আমরাই এই বিজনেসে আসতাম না। এরপরে যখন শুরু করি, যেহেতু বললাম না আমি কথা বলতে জানতাম, বেশি কথা বলতাম না। শুরু করার পর আশেপাশের বাড়ির বলতে শুরু করলো, "এই বিজনেসটা সবার দ্বারা হয় না। এটার জন্য কথা বলতে জানতে হয়।" আমি তখন চুপচাপ ছিলাম। কোনো কথা কিন্তু তাদেরকে কিন্তু আমি বলিনি। ৬ মাস পরই সেই ভদ্রমহিলা আবার যখন জিজ্ঞাসা করলেন, "কি গো, তুমি বিজনেসটা ছাড়োনি?" আমি বললাম, "না, আমি তো ছাড়ার জন্য শুরু করিনি।" তারপরে কিন্তু আর সে কিন্তু কোনো কথা কিন্তু বলেনি। ১ম প্রোডাক্ট নিত না। তারপরে কিন্তু প্রোডাক্ট নেওয়া কিন্তু শুরু করে। সুতরাং আমি যদি সেই সময় ওই নেগেটিভটাকে, যদি ওই ইগোটা আমার যেখানে সবার দ্বারা হয় না, এটা যদি আমার ইগো যদি আমার হার্ট হয়ে যেত, তাহলে হয়তো আজ আমি এই স্টেজে হয়তো আসতে পারতাম না। তাই একটা জিনিস আমি সবাইকে বলব, সামান্য শুরু করলাম, কে কি কথা বলল সেটাতে আমার ইগো হার্ট হয়ে গেল। আমি এমন কিছু কাজ করছি না যেটা মানুষের ক্ষতি করে। আমরা এমন বিজনেস সঙ্গে যুক্ত আছি যেটা মানুষ নিজের সংসারকে ভালো রাখে আর ৫টা সংসারকেও ভালো রাখতে হেল্প করে। এরপরে ১ম ৬ টা মাস কিন্তু আমরা কিন্তু ৪ টে পিন পরপর কিন্তু চেঞ্জ করে যাই। কিন্তু ওই যে বলে যে ভালো কিছু পেতে গেলে ভগবানের খাতাতেও কিন্তু ইন্টারভিউ দিতে হয়। তো সেটা ভগবান কিন্তু আমাদের সেই চ্যালেঞ্জেসটা কিন্তু ছুড়ে দিয়েছিলেন। এবং সেই চ্যালেঞ্জেসটা এমনই ছিল, মানে আমার শাশুড়ি মার ক্যান্সার ধরা পড়ে এবং যেহেতু বুঝতেই পারছেন আমরা তাপস একটা ছেলে আর একটা বউ। সুতরাং একটা হসপিটাল, বাড়ি সমস্ত কিছু এবং সেই লেগেই থাকে। আমরা বিজনেস সেই মতো টাইম দিতে কিন্তু পারি না। সেই সময় আমার আপলাইন, আমার মেন্টররা কিন্তু আমাদের বিজনেসটাকে কিন্তু দেখে রাখে। তারপরে আস্তে আবার যখন শুরু হয়, পর পর কিন্তু একটা চ্যালেঞ্জেস কিন্তু আসতেই থাকে। কিন্তু কোন সময় যত চ্যালেঞ্জেসই আসুক না কেন, আমি কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কোন সময়ে আমার আপলাইনে যেন কোন সময় অজুহাত দিইনি। বাচ্চা ছোট। কারণ আমি যখন ফার্স্ট আমি বিজনেস শুরুর আগে আমি ফিজিক্যাল মিটিং আমি অ্যাটেন্ড করেছিলাম। কারণ আমি সবসময় আ দেখতে চেয়েছিলাম, কারণ ১ম এ কিন্তু তাপস পুরো নেগেটিভ ছিল। সেজন্য নেগেটিভ হাসব্যান্ডকে পজিটিভ এ আনা, বুঝতেই পারছেন। অনেকে এইজন্যও বিজনেস ছেড়ে দেয় যে আমার হাসব্যান্ড পজিটিভ না। আজও হয়তো অনেকের হাসব্যান্ড হয়তো আসেননি। কিন্তু একটা কথাই বলবো, হাসব্যান্ড না আসলেও আপনি যদি টিকে থাকেন, তাহলে কিন্তু সে হাসব্যান্ড কিন্তু অটোমেটিক্যালি ঠিক চলে আসবে। এরপরে আ যখন আমার, মানে যেটা বলছিলাম যে বাচ্চা ছোট ছিল, বাচ্চার অজুহাত কিন্তু কোনো সময় দিইনি। কারণ সুভদ্রা মৌদির বাড়িতে যখন আমি ফার্স্ট মিটিং এ গেছিলাম, সেই সময় সুচিত্রা, অপর্ণাদি কিন্তু মিটিং নিচ্ছিলেন সেই সময়। তখন কে মৌদি, সুভদ্রা, সুচিত্রা, অপর্ণাদি কে বুঝতে পারছিলাম না আমি। তো সুচিত্রা, অপর্ণাদিকে দেখেছিলাম মাঝখানে বসে আছে আর সুভদ্রা মৌদিকে আমি কোথাও খুঁজে পাইনি। ঘরেই ছিল। কিন্তু যেটা আউটসাইড যেটা হয়ে থাকে, যে আ যে মানে হাই-ফাই বা উঁচু লেভেলে আছে সে মাঝখানে চেয়ারে বসবে, বাদ বাকি সবাই অন্যান্য জায়গায় বসবে। এখানে কিন্তু সেটা কিন্তু হয়নি। ওই জিনিসটা আমার মধ্যে কিন্তু ভালো লেগেছিল। সেই সময় অপর্ণাদি বলেছিল যে, "বাচ্চাকে কোনো এক্সকিউজ দিও না। বাচ্চাকে কোনো অজুহাত করো না। বাচ্চাকে বিজনেসটা করার কারণ মানে প্রেজেন্ট করো।" তো সেই সময় কিন্তু আমার মনে কিন্তু সেটা কিন্তু গেঁথে থেকে গিয়েছিল। এছাড়াও আমি ওপেন মিটিং এও গেছি। ফার্স্ট সুজিত অপর্ণাদি সেদিন ওপেন মিটিং ছিল মহাদি সদনে। তো এইভাবে কিন্তু মানে স্টেপ বাই স্টেপ গেছি। যখন আমি, আমার বহরমপুরেও টিম আছে। যখন আমি টিম বিল্ড করতে যেতাম, ছেলে আমার খুব ছোট। তখন মা তো, যারা মায়েরা আছেন বুঝতে পারছেন বাচ্চাকে ছেড়ে রেখে যেতে কতটা কষ্ট হয়। সেই সময় মৌদিকে বলেছিলাম, "মৌদি, আমার না জানো খুব কষ্ট হয়। আমার ছেলেকে ছেড়ে রেখে যেতে। হয়তো ওর বাবার কাছে থাকে, ঠাকুমা দাদু সবার কাছে থাকে। তবু মা তো।" তা সেই সময় দিদি বলেছিল, "অনন্যা, আজ হয়তো ও কাঁদছে, তুই হয়তো তোর কষ্ট লাগছে। কিন্তু এই কান্নাটা যদি ও বড় হয়ে যখন কাঁদবে কোনো কিছু না পাওয়ার জন্য, তখন তোকে যদি বলে, 'তুমি মা, আমি তো ছোট ছিলাম। তখন আমি কেঁদেছিলাম, আমি না হয় কিছু বুঝিনি। তুমি কেন বিজনেসটা করোনি?'
সেই উত্তরটা তোর কাছে আছে তো? তা সত্যি আমি ভেবে দেখলাম না, সেই উত্তরটা তো আমার কাছে নেই। সেই জন্য ওই কষ্টটাকে, এবং কোনো একটা বিবিএস থেকেও শুনেছিলাম, মনের কষ্টকে না আগুনে রূপান্তরিত করা। যেমন এমনি প্লেন আর জেট প্লেন, জেট প্লেন কিন্তু আকাশে ওড়ে কিন্তু তার গায়ে আগুনটা ধরিয়ে দেওয়া হয় বলে। সেই জ্বালাটাকে, সেই কষ্টটাকে যখন মনের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমাকে কিন্তু অনেকটা আগে এগিয়ে যেতে কিন্তু আমাকে সাহায্য করেছে। তাই কোনোদিন বাচ্চার এক্সকিউজ দিইনি। বাচ্চাকে কিন্তু রিজন করেছি। এরপরে মানে শুধু যে কাজ করে গেছি সেটা না কিন্তু। দিদির সঙ্গে আমরা যেখানে কাজে যাই আমরা ভীষণ আনন্দ করতে, করতে কিন্তু কাজটা করি। কাজটা করতে আমার কোনো বোর ফিল হতো না কিন্তু। হয়তো কাজে গেছি, প্ল্যান শো করেছি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করেছি, তারপরে কিছুটা সময় লেগে গেছে। তখন কিন্তু মার্কেটিং ও করেছি। সুতরাং মানে একটা যে আর ৫ টা ব্যবসার মতো এই ব্যবসাটা কিন্তু সেটা কিন্তু না। আর এরপরে যখন মানে আমাদের জন্য ভগবান শুধু ঐটুকু চ্যালেঞ্জেস কিন্তু রাখেনি। এমন অনেক চ্যালেঞ্জেস এসছে, যেখানে হয়তো সেই চ্যালেঞ্জেস আসলে হয়তো অনেকে হয়তো বিজনেস এ কেন, হয়তো ফিজিক্যালি থাকবে কিনা সেটা তো আমার সন্দেহ আছে। কিন্তু সেই সময়তেও যে মানুষ দুটো আমাদেরকে কাঁধে হাত দিয়েছে, মাথায় হাত দিয়ে বলেছে, "আমরা তো আছি।" সেটা আর কেউ না, সুবেশ এবং মৌচাক। নাহলে হয়তো তাপস অনন্যা আজ থাকতো না হয়তো। সেই সময় তারা যে ভরসাটা করেছে, ভাগ্যিস ওনাদের হাত আমরা ধরিনি। আমাদের হাতটা কিন্তু ওনারা ধরেছিলেন। কারণ আমরা যে কোনো নেগেটিভ সিচুয়েশন এ আসলে কিন্তু তাদের হাত ছেড়ে দিতেই পারি। এরকম আমি আমার টিমেও দেখি। কিন্তু মেন্টর যে আমাদেরকে সেটার যোগ্য মনে করেছে এবং হাতটা যে ধরেছে, তার জন্য জয় জগন্নাথ, অসংখ্য ধন্যবাদ। যে সেরকম মানুষ, দুজন মানুষকে আমাদের কাছে পাঠিয়েছে। তো তারপরে বিজনেসও ওঠানামা তো আছেই। নাহলে এতদিন তো সময় লাগে না। এরপরেও যে অনেক সময় কি হয়, ডিসট্যান্স ফ্যাক্টর একটা কাজ করে না? যে আমি এজ এ হাউসওয়াইফ এতটা দূরে আমি যাবো সংসারকে ছেড়ে। কিন্তু আমি একটা জিনিস কিন্তু শিখেছিলাম। মানে আমি কথা যেহেতু কম বলতাম না, মানে কিছু ফলো করতাম। যে দাদা এই যে দেখেছি যেকোনো জায়গায় যদি কাজ হয়, কোন সময় কিন্তু বলে না যে, "না আমি যেতে পারবো না। আমার সংসারে এটা কাজ আছে, ওটা কাজ আছে।" সেজন্য আমি দেখেছিলাম না, তার মানে উনারা যদি কোন রকম কোন বাধাকে বাধা বলে না মনে করেন, তাহলে আমি তো কোন ছাড়? উনারা অত হায়ার লেভেলে। উনাদের কাছে কোন রকম কোন বাধাই বাধা না। কিন্তু আমি তো এত নিচু পিনে আছি। তাহলে আমি কেন কাজ করব না? আমি কেন অজুহাত দেব? আমার কাছে ওইগুলোকে আমার অজুহাত বলেই আমার কিন্তু মনে হতো। এবং আমি সেজন্য সেটাও কিন্তু দিতাম না। আর আজকে যেটা আপনারা দেখছেন যে এখানে আসা, এটাও কিন্তু বলবো একটা ডিসিশন। হাসব্যান্ড ওয়াইফ মিলে ডিসিশন, মেন্টরের সঙ্গে কথা বলা, মানে সমস্তটা কিছু কিন্তু আমাদের মধ্যে কিন্তু ধীরে ছিল। আর কোনো কি নেগেটিভ পাইনি? প্রচুর নেগেটিভ পেয়েছি। প্রোডাক্ট সেল করতে গেছি, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। তারা হাই প্রোফাইল সার্ভিস করে। সেই সময় যদি আমার মনে হতো আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, আমি আর বিজনেসটা করবোই না। তাহলে হয়তো বোকাটা কে হতো সেই সময়? আমি না সে? আমি হতাম কিন্তু। কিন্তু আমি কিন্তু সেটাকে কোনো সময় মাথাতে নিইনি। ভগবানকে বলেছি, ভগবান ওদেরকে তুমি সেই জ্ঞানটা দাও যে জিনিসটা কতটা ভালো। তারাই কিন্তু আবার ঘুরে কিন্তু আমাকে ফোন করে, এবং এখনো পর্যন্ত তারা কিন্তু প্রোডাক্ট কিন্তু কন্টিনিউ কিন্তু নিয়ে যায়। কারণ তারা তাদের ভুলটা কিন্তু বুঝতে পেরেছিল যে অনন্যা কিন্তু কোন রকম ভুল বা কোনো কিছু কিন্তু করেনি। শুধু যে কাস্টমারদের ক্ষেত্রে সেটা কিন্তু না। প্রচুর ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। টিম ভেঙেছে, আবার তৈরি করেছি। ভেঙেছে, আবার তৈরি করেছি। কিন্তু কোনো সময় হার মানিনি। জয়েনিং আসছে না বলে যে হার মানবো সেটা না। জেদ ধরে করে গেছি। আর আরেকটা জিনিস বলবো যে ফিজিক্যাল মিটিং যে কতটা এফেক্টিভ হয়, যখন কোনো নেগেটিভ সিচুয়েশন এ আমরা ছিলাম সেই সময় বারে বলতো আপলাইনের সঙ্গে মেন্টরের সঙ্গে কথা বলো, সিরি শোনো। সেটাই কিন্তু আমরা কিন্তু করে গেছি। সেরকমই একটা লেক টাউন এর মিটিং এ তার আগে পিকনিকের সময় অসিতভদা বলেছিলেন, "কিরে হচ্ছে তো?" মানুষটাকে কথা দিয়েছিলাম কিন্তু দুজনে মিলে। সুতরাং কথার ফেল করব, তাহলে হয়তো ভগবানও হয়তো আমাদেরকে ক্ষমা করতেন না। তারপরে লেক টাউনে মার্চ মাসে লেক টাউনে সম্ভবত দোলের পরের দিন ছিল লেক টাউনের ট্রেনিংটা। সেখানেও কিন্তু দাদা কথাটা বলেছিলেন। আমরা কিন্তু তখনও জানি না আমরা সেই মাসে ব্রেক করব। তারপরে 18 তারিখে আমাদের ছিল মেগা ফাংশন নেতাজি ইনডোরে। সেই সময় সুবোধা মোদী নিচে রোতে, যারা সিলভার এনার তারা নিচে রোতে বসেছিল। আমরা কিন্তু ওপরে রোতে ছিলাম। কিন্তু দাদা যদি নিচে থাকবে আমরা উপরে থাকবো, যে কি কষ্ট! সেই সময় আমার যারা হার্ট লাইন ছিল তারাও কিন্তু বলেছিল
না 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 দি, তুমি পারবে, ঠিক পারবে। তো সেই যে মানে এই যে আমাদের সুভদ্রা মোদী টিম এটাও দেখেছে যে হার্ট লাইনের সঙ্গে যে বন্ডিংটা কোনো হিংসা বা রেষারেষি না, কিন্তু সবাই কোনো কোনো বিজনেস আলোচনা হয় না, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ একটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই রিলেশনটা কিন্তু গড়ে উঠেছে। আর সেই রিলেশনটা কিন্তু আমি আমার টিমের মধ্যে পুরো করতে পেরেছি। যেমন আমি আমার মেন্টর আপলাইন মেন্টরের সঙ্গে রিলেশনটা গড়ে তুলতে পেরেছি, ঠিক আমি আমার ডাউনলাইনদের সঙ্গেও কিন্তু সেই বন্ডিংটা কিন্তু আমি তৈরি করতে পেরেছি। আজ শুধু এইটুকু কথাই বলবো যে যত যাই হয়ে যাক, আমি টিকে আছি তো, এই জিনিসটা কিন্তু মেইন ফ্যাক্টর কাজ করে। আর যে কথা আমরা দাদাদের থেকে দিয়েছি, যে আমরা রাখবো, মানে সুভদ্রা মৌদিকে যে কথাটা দিয়েছি, আমরা কিন্তু সেটা কিন্তু রাখবোই। মানে এএলএস এও যাবো দাদা দিদির সঙ্গে। আর আজকে যে আমরা সম্মানটা পেলাম এই স্টেজে, সেটা কিন্তু আগামী দিনে আমি চাই আমার ডাউন লাইনরাও কিন্তু এখানে আসবে, এবং সেই দিনটা আমরা কিন্তু করাচ্ছি, সেটা কিন্তু আমি ভীষণভাবে স্বপ্নটা দেখি। আর এখানে যে আজকে এসছি, এটা আমাদের শুরু সবে, আমাদের পথ চলার শুরু। আপনাদের জয় জগন্নাথের আশীর্বাদ, আপনাদের সবারই আশীর্বাদ, সবারই ব্লেসিংস নিয়ে কিন্তু আজ আমরা এখানে দাঁড়িয়ে। সো থ্যাংক ইউ। ওভার টু তাপস। হ্যাঁ, যেটা আগেই তো সব শুনলেন, আপলাইন নাম থেকে শুরু করে সব তো বলেই দিল যে বিজনেসে আসার যে জায়গাটা। বাই প্রফেশন আমি কনভেনশনাল বিজনেস, মানে আমার ডায়মন্ড জুয়েলারি বিজনেস আছে কলকাতায় বড় বাজারে। এটা আমার পৈতৃক সূত্রে পাওয়া। গ্রাজুয়েশন করার পর বাবা বলেছিল যে তুমি চাকরি করবে না ব্যবসা করবে, তুমি চুজ করে নাও। তো আমি দেখলাম যে আমাদের যেহেতু ব্যবসা আছে, ওই যে বললাম কমফোর্ট জোনের একটা ব্যাপার, চলো ওইটাতেই থেকে যাই, ওটাই লাইফ স্কিল হয়ে যাবে। কথাগুলোর মধ্যে পরে দেখবেন আস্তে আস্তে মানে খুঁজে পাবে। তো ব্যবসায় শুরু সমস্ত কিছু, তারপরে এই বিজনেস প্ল্যানটা কিন্তু অনেকদিন আমার আগে দেখিয়েছিল আমাকে, মানে একটা মিটিং এও নিয়ে গেছিল, বালিতে একটা মিটিং এ। সেখানে গিয়ে দেখেছিলাম যে এতগুলো লোকজন, তারপরে দেখলাম যে এত বড় বড় প্রোডাক্ট, হ্যাঁ, কি এসব বিক্রি করবো, আমি একটা ভালো ব্যবসা করি, হিরে সোনার ব্যবসা করি, আমার এইসবের আর প্রয়োজন নেই, তখন বুঝিনি ব্যাপারটা। তো আমরা বন্ধু নিয়ে গেছিল জোর করে, 5 মিনিট হলে থেকেছিলাম, বেরিয়ে চলে এসেছিলাম পেছন গেটে। দেন আবার তার 1 বছর বাদে আমাকে বিজনেসটা আরেকজন বলেছিল, আমি কিশোর কুমারের গানের ভক্ত ছিলাম, জন্মদিন পালন হচ্ছিল, সেখানে কি যেই প্যাডটা খুলে বলেছে আমরা, দেখো কিছু মনে করো না, তুমিও করো না, আমি তো করবোই না। আমি এটা তীর্থঙ্কর এবং সুপর্ণা দত্তের একটা দিয়ে বলি, কয়েকদিন একটা ভিডিও বলছিলেন, দাদা বলছিলেন না, জানিস তো, এটা সবার ভাগ্যে কিন্তু এই বিজনেসটা হয় না, এটা ভাগ্য থাকা চাই। এই বিজনেসটা মহাপ্রভু হয়তো আপনাকে এনে দেবে, কিন্তু কিন্তু টিকিয়ে রাখতে গেলে কিন্তু একটা ব্লেসিংস বা একটা দরকার। তো সেইখান থেকে তো বিজনেসটাতে ক্ষেত্রেও, তারপর বিয়ে হওয়ার পর শুনলেন হেলে চলে যায়, তারপর বিজনেস ওই প্রোডাক্ট শুরু, প্রোডাক্ট দিয়ে দেখি। আমি বিশ্বাস করবেন না, আজকে যেটুকু বলতে পারছি সবটাই কিন্তু প্রিট এডুকেশন সিস্টেমের, মানে স্টুডেন্ট হিসাবে বলুন বা যেখান থেকে শেখা, বা অসিতাবদা সুভাষিতা সবার সিটি শোনা। আজকে যে স্টেজে যারা যারা দেখলেন যে যত বড় বড় মানে মানুষ ছিলেন, মানে মনের দিক থেকে অত বড় মানুষ, ওনাদের স্মৃতি শুনেছি, আজকে ওনাদের কাছ থেকে যে রেকগনাইজেশনটা যে পেলাম, এটা আমার সত্যি ভাগ্যে থাকলে তবে হয়। কি এটা সবার ক্ষেত্রে কিন্তু হয় না সবসময়। এবং বিশ্বাস করুন, আমি যখন বিজনেসটা শুরু করেছিল, বিজনেস শুরুর ক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে ফাইট লেগে গেল, তুমি করলে তুমিই করো। কারণ আমার বাড়িতে নেগেটিভ ছিল, আমার বাবা চাইছিল না, মা চাইছিল না যে বিজনেস করবে বলে, কিন্তু ও ওর মনের জেদ ধরে করেছিল। এমনকি একটা টাকা পর্যন্ত আমি বিজনেস শুরুর সময় দিইনি, ও নিজে জোগাড় করে করেছিল। কিভাবে করেছিল আমি আজ পর্যন্ত সেই খবরও জানি না আমি। কিন্তু বিজনেস শুরুর পর একটা যেটা করেছে, আমার আপলাইন ডক্টর মিহির কুমার মানে মিটিং এ নিয়ে যেতেন, ভ্যাকসিনেটেড করতেন। ওই মহাদি সদনে কিন্তু পাশের সিটটা রেখে দিয়ে ফোন করে বলতেন, "ও দোকান থেকে আমার বেশিটা দূর নয়, তুমি মিটিং এ আসছো তো?" না, ডাক্তার মানুষ তো, না মুখের ওপর না বলতে পারতাম না। আসতাম, মিটিং এ বসতাম, যেতাম। এরকম হয়েছে মিটিং শুরু 7টার সময়, আমি পা মেপে মেপে গিয়ে দেখলাম যে 8:45 বাজে। সুচিত্রা নিচে বলছে, "আরে এই কখন এলে?" বলে জড়িয়ে ধরলাম। আমি ভাবতাম যে এ আবার কি সব, মানে নিশ্চয় ধান্দা আছে বোধহয়, যেরকম হয়ে থাকে মানুষের ক্ষেত্রে, ধান্দা আছে নিশ্চয়। কিন্তু ভাবিনি যে এত বড় মনের মানুষ এনারা। আর বিশ্বাস করুন, এবং তারপরে এলো আসল জায়গা, যখন আমি অসিতাবদাকে দেখলাম উত্তম মঞ্চে। সে, মানে কি বলবো, রামকৃষ্ণ দেবকে দেখে যেন একটা ভক্তি শ্রদ্ধা সবকিছু দিক থেকে, সেটা দিকে দেখে আমি ভাবছি যে এই আমার কোথায় এসে গেলাম আমি। আমার বোধহয় আমি তো ঠিক জায়গাতেই আছি মনে হচ্ছে। তারপর বিজনেস শুরু, যেমন বললেন, তারপর তো বুঝতেই পারছেন বিজনেসের ক্ষেত্রে যা দেখা হয়, প্ল্যান দেখে খুব এক্সাইটেড, নিজে প্ল্যান দেখাচ্ছি, নিজে যা পারছি ওইভাবে, কিন্তু প্রপার গাইডলাইন্স এ থাকতাম না। বিশ্বাস করুন, আমি যদি ঠিক ভাবে যদি আপলাইনে কথা শুনে যদি চলতাম, আগে অনেক সাকসেস পেতাম। আমি ওই যে বড় বাজারে মাইন্ডসেট, যে কনভেনশনাল বিজনেস, বিজনেস আবার আমার আপলাইন আমাকে শেখাবে কি, আমি তো যতটা জানি প্ল্যান দেখাবো, লোক জয়েন করে যাবে।
কিন্তু জয়েন করানো, মানুষকে ধরে রাখা অনেক অনেক পার্থক্য, অনেক সাধনা লাগে, অনেক জায়গা লাগে। এবং এই করতে করতে যেই যেই ব্যবসা শুরু হয়ে গেল, ব্যবসা চলছে, ও প্রোডাক্ট ইউজ করছে, তার মধ্যে আমার বাবাও বিজনেস শুরু করলো, আমার একটা ফ্রন্ট লাইন, তারপর অন্যান্য আরো সব ফ্রন্ট লাইন আসতে শুরু করলো। এবং ব্যবসা শুরুর ঠিক 1 মাসের মাথাতে শুভদা আমাদেরকে 750 টাকা করে দুটো টিকিট, এফিডি টিকিট দিল। আমি বলছি বিজনেসে 7.5 পয়সা রোজগার নিয়ে আর আপনি আমাকে 750 করে 1500 টাকার টিকিট দিচ্ছেন? হ্যাঁ? আমার তখন মনে হয়েছিল এই লোকটা, এই ভদ্রলোক কি রে বাবা, কোথায় ফাঁসাচ্ছে না তো? 1500 টাকার টিকিট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিশ্বাস করুন ওই মিটিং কিন্তু পুরো মাইন্ডসেট চেঞ্জ করে দিল। এখানে ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট ইডিসি বলছেন সুভাষিতার রেকগনাইজেশন ছিল। বিশ্বাস করতে পারবেন না, আজও ভুলতে পারি না। থ্যাংক গড যে আজকে দাদা সেই সময় টিকিটটা দিয়েছিলেন। আমি এটুকু বলতে চাই এইটার মাধ্যম দিয়ে, আপনার যে নতুন টিমমেটস আসছে তাকে কিন্তু মিটিং এ প্লাগ করান। সে যদি ভাবে 50 বা 100 টাকা নেই তার পকেটে, কিছু যায় আসে না। আগে আপনি যদি 50-100 টাকা দিয়ে তাকে মিটিং এ আনান ইনভেস্ট করে। আর পাশাপাশি একটা জিনিস বলবো যে বিজনেসটা ক্ষেত্রে যখন রান হচ্ছে, তারপরে তো শুনতেই পেলেন বিজনেস এগোচ্ছে, মা বাবা গত হলেন, মা 2014, বাবা 2019-এ। এবং সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু বিজনেসটা কিন্তু এগোচ্ছে পরপর, তারপর আবার বিজনেস যেমন আপস এন্ড ডাউন থাকে। এইবার তারপর আরো অনেক চ্যালেঞ্জেস ছিল, মানে যে চ্যালেঞ্জেস গুলো মানে ভাবতে পারবেন না। ও যেটা শেয়ার করছিল, আরো পরবর্তী সময় পিন চেঞ্জ হলে তখন আবার শেয়ার করব, যেগুলো মানে মানে কি বলবো, মানে বললে আপনি মানে গালে হাত দিয়ে দেবেন যে "এ বাবা, এই সিচুয়েশন থেকে এরকম ব্যাপার"। তো সেইভাবে বিজনেস এগোতে 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 লকডাউন পিরিয়ড চলে এলো, লকডাউনে বাড়িতে আছি। যতই বড় ব্যবসা ব্যবসা হোক না কেন, ওখানে তো তালা চাবি। ভাবুন, কনভেনশনাল বিজনেসের সঙ্গে এই বিজনেসের পার্থক্য কি? আমাকে টানা 7 থেকে 8 মাস আমাকে এই বিজনেসটা খাইয়েছে। মাথায় রাখুন, আমার বড় বাজার থেকে একটা পয়সা কোনো রোজগার নেই, সেইখান থেকে এই বিজনেস কিন্তু আমাকে কিন্তু অন্ন দিয়েছে। সেইভাবে করতে করতে বিজনেস প্ল্যানটা আমি যদি নিজে ভালো করে বুঝতাম বা ভালোভাবে জানতাম, আমি আমার মেন্টরের সঙ্গে প্লাগ থাকতাম, বিজনেস আস্তে আস্তে এগোচ্ছে এগোচ্ছে। কিন্তু আমি না, বিশ্বাস করুন, প্রোডাক্ট সেল করতাম না, করতে পারতাম না বলবো না, করতাম না, এটা আমার নিজস্ব ব্যাপার। করলে যেন ডিগনিটি লাগতো। একদিন দাদা লকডাউনের সময় বলে, হ্যাঁ রে, অনন্যারই কি খালি প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব, তোর কোনো দায়িত্ব নয়? আমি বললাম, হ্যাঁ দাদা দায়িত্ব, তোকে বিক্রি করতে হবে। আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় আমি মানে রাস্তার ধারে মুচিকে পর্যন্ত প্রোডাক্ট বিক্রি করি। মানে প্রফেশনালি কিছু মনে করবেন না, সবারই কর্মক্ষেত্র সমান। তাকে দিয়ে কার্ড স্ক্যান করিয়ে তার হেলথ চেক আপ করিয়ে তাকে প্রোডাক্ট বিক্রি করি। আমার কাছে প্রোডাক্ট বিক্রিটা কোনো ব্যাপার না, ব্যাপারটা কিন্তু মাইন্ডসেটের ব্যাপার। এইভাবে করতে 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 এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, করতে করতে এইবার যখন এগোচ্ছে, ও যেটা বললো যে অসিদেবতার সঙ্গে দেখা হয়েছে, ওই বললো যে এটা কুকিরা তোদের হচ্ছে তো, ওইটা মাথার মধ্যে ধরে গেছে। সেই জন্য বলছি, আজকে যারা যারা আপনারা এখানে এসেছেন, হয়তো অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে, অনেকে বীরেন্দ্র মঞ্চটা চেনেন না, চেনেনও না, কিন্তু জিজ্ঞাসা করতে করতে এসে গেছেন, একটা গাইডলাইনের মধ্যে দিয়ে এসেছেন। তেমনি বিজনেসটা আপনার কাছে মনে হবে যে এরা বলছে স্টেজ থেকে, ওরা বলছে বলতে পারে, ও ঠিক আছে পরে চিন্তা ভাবনা করে দেখবো, বা ঠিক আছে আস্তে আস্তে তো এগোক না। বিশ্বাস করবেন না, সময় কার কখন কোথায় কি থেমে যেতে পারে। কারণ আমি আমার বাবা মাকে সাকসেস দেখাতে পারিনি, মানে একটু সাকসেস প্রাইমারি স্টেজে, এটা সাকসেস বলে না, আরো দূর এগোতে হবে, সেইটুকু দেখাতে পারিনি। আমার মা শাশুড়ি মাকে এইবারে পিনটা দেখাতে পেরেছি বা এই জায়গা থেকে। সেই জন্য বলতে পারি, বিশ্বাস করে আপলাইন বা আপলাইন মেন্টরের সঙ্গে কথাবার্তা বলে এইভাবে জিজ্ঞাসা, প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করতে করতে দেখবেন আপনি বীরেন্দ্র মঞ্চের মতন ঠিক এই স্টেজে এসে চলে আসবেন। বিশ্বাস করুন, এইখানে 21% একটা শুধু মাইন্ডসেট। কিন্তু আজকে আমরা কিন্তু নিজেরা কিন্তু মানে ভাবতে পারিনি যে এইভাবে, কিন্তু একটা বিশ্বাস ছিল, আমরা কাজের দিকে ফোকাস, আমরা কাজ করার ক্ষেত্রে কোনো কুণ্ঠাবোধ নেই, কাজ করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই আমাদের ক্ষেত্রে। আমাদের বহরমপুরে একটা টিম আছে, ট্যুরে টিম আছে, আমরা দুজনে মিলে ভোরবেলা 6টার সময় চলে বেরিয়ে যাই বাড়ি থেকে, 5:30টার সময় ওখানে গিয়ে সারাদিন কাজকর্ম করে তারপরে রাতের ট্রেনে ধরে ভোরবেলা 3টের সময় বালিশারে নেমে বসে থাকতাম, কারণ ওখানে কুকুর তাড়া করবে বলে, বুঝতেই পারছেন। তো সেখান থেকে তারপরে বাড়িতে এসে ফিরতাম। কত কত ঘটনা, দাদার সঙ্গে পানি পারুল গেছি শুভদার সাথে, খড়ের গাড়িতে ওপরে উঠেতে গেছি, যাদের কাছে গেছি একদম গ্রাম মাটির দোতলা, দাদা বসে প্ল্যান দেখাচ্ছে, ওপর থেকে একটা করে কেন্দ্র করছে। তো এরকম বহু বহু জিনিস ফানও হয়েছে, কত কি। কাঁদরা গেছি, কাটোয়া থেকে বাসে করে যাবার সময় বাসের মাথায় কন্ডাক্টর এসে বললো বাসের মাথায় উঠতে হবে, বাসের মাথায় উঠে দুজনে মিলে পা ছড়িয়ে যাচ্ছে ওখানে গিয়ে কাজ। বিশ্বাস করবেন না, বিজনেসটাকে, বিজনেস ইজ কনভেনশনাল বিজনেসে অনেক টেনশন, অনেক কিছু থাকে, যেখান থেকে কিনা আপনার মনে হবে যে এই জন্য বিজনেসের মতো নিয়ে আর একটা বিজনেস। এটা একটা আর একটা বিজনেস নয়। এখানে আপনি যদি নিজেকে যদি ঠিক ভাবে যদি মাইন্ডসেট করে ঠিক ভাবে যদি আপলাইন বা মেন্টরের সঙ্গে যদি কথাবার্তা বলেন, আজকের তারিখে জানবেন এই ইন রেকগনাইজেশন আপনাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে।
এবং মহাপ্রভু জগন্নাথ দেব সবার জন্য কিন্তু এই 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 রেকগনাইজেশন হবে। বিশ্বাস করুন, ভাবতে পেরেছি কি এখানে বড় বড় এত বড় বড় মানুষ, তারপরে অসিতা বোধা, তারপরে সুভাষিস দা পিন রেকগনাইজেশন, এগুলো প্ল্যানে বলা ছিল নাকি? কিচ্ছু প্ল্যানে বলার ছিল না। সবকিছু কথা বলা থাকে না, সবকিছু অনুভব করতে হয়। এইরকম আর অনুভবটা আসবে তখনই যখন মিটিং এ আসবে না। ডিজিটাল দিয়ে হবে না। ডিজিটাল দিয়ে জানবেন জাস্ট একটা কি বলবো, মানে একটা জাস্ট টেস্ট করানো জিনিস, মানে ডিজিটালে আপনাকে ইনফরমেশন গোছের ব্যাপার। মিটিং এ আসুন, ফিজিক্যাল মিটিং গুলোতে তাদের সঙ্গে এসে সামনাসামনি দেখা হলে কথা বলে যেন মনে হয় যেন কিছু একটা মানে বিশাল কিছু রসে পেলেন। এইমাত্র বিকাশ দা দারুণ হোস্টিং করছিলেন, বিকাশ দার জন্য একটা জোরে হাততালি হবে। কিন্তু বিকাশ দা বলছিলেন না যে মানে দেবতুল্য মানুষ, সত্যি বিশ্বাস করুন, সত্যি দেবতুল্য প্লাস মানুষ যদি কিছু থেকে থাকে। আমরা কিন্তু ওই জায়গাটা কিন্তু করেছি। বিজনেসের প্রোডাক্ট বলছেন, প্রোডাক্ট যদি 10খানা কিডস ড্রিঙ্ক আমার বাড়িতে যদি থেকেও যায়, কথা বলছি, কেউ যেন এবার সিলেক্টিভ লিসনিং নেবেন না। আমি মনে করি সেটার কিছু যায় আসে না। আমি প্রোডাক্ট আমি মানে শেয়ার করতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে যদি যেতে যদি পারেন, আগামী 6 থেকে, কারণ দাদা 6 থেকে এক বছরের মধ্যে আপনি স্টেজে যে একদম শুরুর জায়গা থেকে বলছি, যারা যারা আরো পিন লেভেলে যেরকম আছেন আমরা আপলাইন মেন্টরের সঙ্গে কথা বলে নেবেন। একটা জিনিস জানবেন যে আপনি কিন্তু এই জায়গায় আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে, শুধু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আর সর্বোপরি যে জিনিসটা বলবো আমি, যেখানে মেন্টরশিপের দু একটা কথা একটুখানি বলে নিচ্ছি, হয়তো হয়ে গেছে, জাস্ট এক মিনিট। মেন্টরশিপ ব্যাপারটা কি জানতে, যেটা আমার দাদা এবং দিদি মানে শুভদার মৌদির জন্য যেটুকু বলি, মেন্টরশিপ বিশ্বাস করবেন না, এমন এমন সিচুয়েশন ছিল যেখানে ওর একটা হেলথ চ্যালেঞ্জেস, হাসপাতালে ভর্তি, দাদা 10টার মধ্যে ইন, এরকম অনেক সিচুয়েশন। মানে মেন্টরশিপ কি জানেন তো, ছেলেকে যেমন দেখেন না রাত্রিবেলা ঘুমের ঘরে দেখেন না যে ওর গায়ে হাত দিয়ে যে গায়ে কম্বলটা আছে কিনা, দ্যাট ইজ আওয়ার মেন্টরশিপ। বিশ্বাস করবেন না, আমাদের কোথায় কি বৃত্তান্ত, কোথায় সমস্ত কিছু, তাপস রাত্রিবেলা বাড়ি ফিরলো কিনা, কোথায় গেছে তারাপীঠ থেকে কোনে করে কাজ করতে, দ্যাট ইজ মেন্টরশিপ। শুধু পিভি বা প্রফিট বা ব্যাংক প্রফিট এসব কি হয় না। বিজনেসটা একটা জায়গায় আপনাকে কিন্তু জিতিয়ে দেবে, আপনার কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন তুলে আপনাকে বিজনেসের অনেক বড় জায়গায় যখন গিয়ে পৌঁছাবেন, তখন বুঝতে পারবেন যে বিজনেসটা কি অ্যাকচুয়ালি। শুধু দুটো শ্যাম্পু সাবান বিক্রি করা বা নিউক্লিয়ার বিক্রি করা নয়, বিজনেসটা কিন্তু মানুষের আশীর্বাদ পাওয়া। থ্যাঙ্কস টু অল মাই টিমমেটস, কেন ওদের ওদের সমস্ত ইউনাইটেড ভাবে কাজ করার জন্য, এবং ওরা আমাদের সঙ্গে আছে, থাকবেও, এবং ওদের সঙ্গে সেই রিলেশনের জায়গা থেকে বিজনেসটা কিন্তু আরো আরো বড় জায়গায় আমরা নিয়ে যেতে, এবং প্রত্যেকের জন্য বলতে পারি, আমার টিমের সবার জন্য বলতে পারি, তোমরা আমাদেরকে বিশ্বাস করো, আমার মেন্টার উপর বিশ্বাস রাখো, তোমাদের জন্য এই স্টেজ অপেক্ষা করছে। জয় জগন্নাথ। ওভার টু বিকাশ দাও, ওভার টু।